আজকে আমরা শুরু করতে চলেছি সিসি 14 প্রবাবিলিটি। প্রবাবিলিটির জন্য কোন বইটা তোমাদের কিনতে বলেছিলাম? অরূপ মুখার্জি, তাই তো? অরূপ মুখার্জির বইটা আশা করছি প্রত্যেকের কাছে রয়েছে। এই বইটা পড়লেই প্রবাবিলিটি হয়ে যাবে, আর আমি ক্লাসে যা করাবো প্লাস ওই বইটা, তাহলেই প্রবাবিলিটিটা হয়ে যাবে। হুম। তো প্রবাবিলিটির বেসিক জায়গাগুলো যারা জানো, 11-12 অংশগুলো যাদের মনে আছে খুবই ভালো, যাদের মনে নেই তারা কিন্তু একবার দেখে নেবে। হ্যাঁ, যেমন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলে, স্যাম্পল স্পেসটা কি জিনিস, স্যাম্পল পয়েন্ট কি জিনিস, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস, এই সমস্ত জিনিসগুলো তোমরা সবই ক্লাস 11-12-এ পড়েছিলে, সেগুলো একবার করে দেখে নেবে। হ্যাঁ, তো আমরা মেনলি ফার্স্ট এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ডেফিনেশন অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির অনেক রকম ডেফিনেশন হয়, তার মধ্যে ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। অনেক সময় এই ডেফিনেশন গুলো পরীক্ষায় 1-2 নাম্বারে লিখতে দেয়। হ্যাঁ, তাহলে হেডিং করো ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। দুটো ডেফিনেশন আমরা পড়বো, একটা ক্লাসিক্যাল আর একটা অ্যাক্সিওমেটিক। ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়েই আমরা 11-12-এ যে সমস্ত প্রবাবিলিটির অঙ্কগুলো করেছি, সব এই ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়েই করেছি। একবার দেখলেই তোমাদের জিনিসটা মনে পড়ে যাবে। দেখো কি বলা হচ্ছে, লেট ই বি অ্যান random experiment its event space consists of n equally likely events. Among which এই n equally likely ইভেন্টের মধ্যে among which m cases are favorable to any event capital A connected with this experiment. বুঝতে পারলে? তাহলে ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এ হচ্ছে একটা ইভেন্ট যেটা কিনা ই র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড।
এইবার র্যান্ডম এক্সপেরিমেন্টের যে ইভেন্ট স্পেস তার মধ্যে এন সংখ্যক ইকুয়ালি লাইকলি ইভেন্ট রয়েছে, যার মধ্যে এম সংখ্যক ইভেন্ট হচ্ছে এ ইভেন্টের সঙ্গে ফেভারে, বা ফেভারে রয়েছে এম সংখ্যক ইভেন্ট। ঠিক আছে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে তখন আমরা এ ইভেন্টের প্রবাবিলিটি কত হবে সেটা বলতে পারবো। দেন the probability of A is denoted by P of A and defined by P of A is equal to M by N। অর্থাৎ এ ঘটনার প্রবাবিলিটি হচ্ছে এম বাই এন, যেখানে এন হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে যতগুলো পয়েন্ট রয়েছে, আর এম হচ্ছে তাদের মধ্যে এ ইভেন্টের ফেভারে যতগুলো রয়েছে সেইগুলো। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে লুডোর ছক্কা চালনা করার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তাহলে ইটা আমরা ধরলাম রোলিং এ ডাই, রোলিং এ ডাই। তাহলে এই এর করসপন্ডিং স্যাম্পল স্পেস এস, তার মধ্যে কি কি থাকবে কে বলতে পারে? মানে কি কি আউটকাম আসতে পারে একটা ডাইকে রোল করলে? 1, এক, 2, 2, হ্যাঁ এইভাবে আপ টু 6 পর্যন্ত 6টা আউটকাম আসতে পারে। তাহলে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে টোটাল 6টা পয়েন্ট রয়েছে, তার মানে এন হচ্ছে আমাদের 6। এইবার একটা ইভেন্ট আমরা নিচ্ছি, সেটা হচ্ছে অড নাম্বার পড়ার ঘটনা। হুম, তাহলে এই যে 6টা ইভেন্ট রয়েছে বা 6টা আউটকাম আমরা পাচ্ছি, তার মধ্যে কটা আউটকাম এর ফেভারে রয়েছে, মানে কতগুলো অড রয়েছে? 3খানা। 3খানা। তার মানে এম এর মান হয়ে যাচ্ছে 3। সুতরাং প্রবাবিলিটি অফ এ যদি আমরা বার করতে চাই, সেটা হয়ে যাবে 3/6, মানে 1/2। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, যেটা আমরা স্কুল লেভেলেই পড়ে এসেছি এবং এই ফর্মুলার সাহায্যে আমরা স্কুলের সমস্ত অঙ্কগুলোই করতাম। এই ডেফিনেশনে একটা সমস্যা রয়েছে। সমস্যা কি? লক্ষ্য করে দেখো, এখানে একটা ওয়ার্ড লেখা রয়েছে ইকুয়ালি লাইকলি। এই কথাটার মানে কি? ইকুয়ালি লাইকলি এই কথাটার মানে হচ্ছে সম সম্ভাবনা যুক্ত, তাই তো? এটার মানে হচ্ছে সম সম্ভাবনা যুক্ত। সম সম্ভাবনা যুক্ত অর্থাৎ এই যে এস এর মধ্যে যে পসিবল আউটকাম গুলো রয়েছে, এই প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি সেম হবে। এই প্রত্যেকের প্রবাবিলিটি সেম হবে, সেই কারণে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। তাহলে ব্যাপারটা চিন্তা করে দেখো, আমরা প্রবাবিলিটির ডেফিনেশন লিখছি, প্রবাবিলিটি কি এখনো কিন্তু আমরা জানি না। এই ডেফিনেশনটা পড়ার পর আমরা শিখবো প্রবাবিলিটিটা কি।
কিন্তু সেই প্রবাবিলিটির ডেফিনেশন শিখতে গিয়েই আমরা আবার প্রবাবিলিটি কথাটি ব্যবহার করছি, তাই না? তাই তো নাকি? প্রবাবিলিটির ডেফিনেশন পড়তে গিয়েই আমরা প্রবাবিলিটির কনসেপ্ট বা প্রবাবিলিটি কথাটা ব্যবহার করছি। তো এইরকম হওয়ার জন্য এই ডেফিনেশনের একটা ডিফেক্ট তৈরি হয়ে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে এর ডিফেক্ট। ডিফেক্টটা কি? না, প্রবাবিলিটির ডেফিনেশন পড়ছি অথচ তার মধ্যেই প্রবাবিলিটির কনসেপ্ট ইউজ হচ্ছে বা প্রবাবিলিটি কথাটা ইউজ হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ কি না? ঠিক আছে। তো এটাতে সমস্যা কি হবে? হ্যাঁ, বলো। এটাতে সমস্যা কি হবে? না, সমস্যা কিছু হবে না, তবে এটা কেমন একটা লাগছে না? মনে করো তুমি কোনো একটা জিনিস শিখছো, সেটা কি জানলে তারপর তো সেটা অ্যাপ্লাই করবে কোথাও। তো এখানে কি বা ডেফিনেশনটা পড়তে গিয়ে সেটা আবার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। সেটাই এর এই ডেফিনেশনটার একটা ডিফেক্ট, আর কিছুই না। সমস্যা কিছু হবে না, এটাই ডেফিনেশনটার একটা ডিফেক্ট বলা যেতে পারে। সেই কারণেই আরো বিভিন্ন ডেফিনেশন প্রবাবিলিটির আসে। তার মধ্যে আর একটা ডেফিনেশন আমরা পড়বো এখানে। এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 2 মার্কসে বা 1 মার্কসে আসতেই পারে। সেটা হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ওখানে ওই ডিফেক্টটা ধরা পড়লো বলেই আমাদের আবার একটা করে ডেফিনেশন শিখতে হচ্ছে। অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি বলা হচ্ছে দেখো, লেট এস বি দা ইভেন্ট স্পেস of a random experiment E, and let del be the class of event of E। তাহলে ই র্যান্ডম এক্সপেরিমেন্টের করসপন্ডিং যে ইভেন্ট হতে পারে, তাদের যে ক্লাস বা তাদের যে সেট, সেটাই হচ্ছে আমাদের এখানে ডেল। অর্থাৎ ডেলের মধ্যে কি রয়েছে? ইভেন্ট রয়েছে। কার করসপন্ডিং ইভেন্ট? ই র্যান্ডম এক্সপেরিমেন্টের করসপন্ডিং ইভেন্ট গুলো ডেল সেটের মধ্যে রয়েছে বা ডেল ক্লাসের মধ্যে রয়েছে। ওকে, এইবার আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। পি ফ্রম ডেল টু আর। তাহলে পি ম্যাপিং এর ইনপুটে আমরা কি দেব? ইভেন্ট দেব। আউটপুট কি পাবো? একটা রিয়াল নাম্বার পাবো। তাহলে ইনপুটে একটা ইভেন্ট দেব, আউটপুট পাবো একটা রিয়াল নাম্বার। এই ম্যাপিংটাকে বলা হচ্ছে a probability function।
কি বলা হচ্ছে এই ম্যাপিংটাকে? প্রবাবিলিটি ফাংশন। এবং যে কোনো একটা ইভেন্ট যদি তুমি নিয়ে নাও এ, যেটা কিনা অবশ্যই ডেল এর মধ্যে থাকবে, তাহলে সেই ইভেন্টের যে আউটপুটটা আমরা পাবো পি অফ এ, সেটা অবশ্যই একটা রিয়াল নাম্বার হবে। সেই আউটপুটটাকে আমরা বলবো প্রবাবিলিটি অফ এ। সব সময় বলতে পারবো না, যদি এই ম্যাপিংটা কিছু কন্ডিশন মেনটেন করে তবেই বলতে পারবো। কি কন্ডিশন মেনটেন করতে হবে? নাম্বার ওয়ান, যে কোনো ইভেন্টের যে আউটপুট আমরা পাবো সেটা গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে ফর অল ইভেন্ট এ বিলংস টু 10। নাম্বার টু, পিএস ইজ ইকুয়াল টু 1 হতে হবে, যেখানে এস হচ্ছে একটা সার্টেন ইভেন্ট। তাহলে ইনপুটে যদি একটা সার্টেন ইভেন্ট বা নিশ্চিত ঘটনা দেয়া হয়, তার আউটপুটটাকে 1 হতে হবে, এটা সেকেন্ড কন্ডিশন। এবং 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ইনপুটে যদি আমি কিছু ইভেন্টের সাম দিই, মানে A1 প্লাস A2 প্লাস এটসেট্রা, তার যে আউটপুটটা পাওয়া যাবে সেটা ওই প্রতিটা ইভেন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির সামের সঙ্গে সমান হতে হবে, বা প্রতিটা ইভেন্টের ইন্ডিভিজুয়াল আউটপুটের সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে? ফর কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ mutually exclusive event A1 A2 etc। তার মানে A1 A2 AN এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ এর বাংলা হচ্ছে পরস্পর বিচ্ছেদী, যেটা আমরা পড়েছিলাম পরস্পর বিচ্ছেদী নামে। অর্থাৎ যে কোনো দুটো ইভেন্ট নিয়ে তাদের ইন্টারসেকশন করলে সেটা অবশ্যই ফাই হবে। বোঝা গেল? তাহলে পি ম্যাপিংটা যদি এই তিনটে কন্ডিশনকে মেনটেন করে, তখন আমরা পি ম্যাপিংটাকে বলবো প্রবাবিলিটি ফাংশন। এবং যে কোনো ইভেন্টের যে আউটপুট, সেই আউটপুটটাকেই বলবো প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করে দেখো, এই ডেফিনেশনে কিন্তু আর কোনো ডিফেক্ট থাকলো না। থাকলো কি? এখানে প্রবাবিলিটির কনসেপ্ট বা প্রবাবিলিটি কথাটা কোনোভাবেই ব্যবহার হয়। বোঝা গেছে? কোনো অসুবিধা? নাকি না? অনিন্দ,
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার তোমার ইভেন্ট পেজটা একবার বলে দেবেন? তোমার দুটো হয়ে গেল কি করে, অনিন্দ্য দে দুটো? আচ্ছা স্যার, একটা ফোনে কানেক্ট রয়েছে। একটা ফোন একটা ল্যাপটপ। হ্যাঁ স্যার, ট্যাবলেট। ও, হ্যাঁ, কি বলছো? কোনটা বললে? এই স্যার, এই ইভেন্ট স্পেসটা। ইভেন্ট স্পেস মানে হচ্ছে ওই যে বাংলায় যাকে আমরা বলতাম নমুনা দেশ, মানে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের পসিবল আউটকাম গুলোর যে সেট, সেটা হচ্ছে ওর ইভেন্ট স্পেস। ও যেমন ঠিক লুডো আছে। ছক্কা চালনা, তার কি কি আউটকাম আসতে পারে, 1 থেকে 6। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। যাকে আমরা বলতাম নমুনা দেশ। ওকে, তাহলে বেসিক জায়গাগুলো আশা করছি সবাই ভুলেই গেছো, তাও একবার ওই এসেনদের বই থেকে দেখে নেবে, হ্যাঁ, 11 12। জাস্ট ডেফিনেশন গুলো একবার করে পড়ে নেবে, তাহলেই সব মনে পড়ে যাবে। চল, এইবার আমরা অনার্সের জিনিস শুরু করতে চলেছি, হ্যাঁ। তো হেডিং করো র্যান্ডম ভেরিয়েবল। একদম নতুন জিনিস, র্যান্ডম ভেরিয়েবল। let e be an random experiment and S be the sample space of E। ঠিক আছে, then the random variable is a real valued function defined on S। তাহলে র্যান্ডম ভেরিয়েবল মানে কি, কিছুই না, একটা রিয়াল ভ্যালুড ফাংশন যেটা কিনা এস এর উপর ডিফাইন করছে, হ্যাঁ। এবং সেই র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ডিনোট করে থাকি ক্যাপিটাল এক্স। দ্যাট ইজ, র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা ম্যাপিং যেটা এস থেকে আর এ যাচ্ছে, এস থেকে আর এ যাচ্ছে, এরকম একটা ম্যাপিং কে আমরা বলছি র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ কি না? আচ্ছা, তো এই ম্যাপিং এর নিশ্চয়ই রেঞ্জ আমরা পাবো। এই এসটা হচ্ছে ডোমেন, আর হচ্ছে কোডোমেন, তাই তো? আর রেঞ্জও নিশ্চয়ই কিছু একটা আমরা পাবো।
তাহলে এই এক্স বা এই ম্যাপিং এর যে রেঞ্জ, দা রেঞ্জ অফ এক্স, এই রেঞ্জটাকে আমরা নতুন নাম দিচ্ছি, সেটাকে বলছি স্পেকট্রাম। স্পেকট্রাম, রেঞ্জ মানে তো একটা সেট, তাই না? তো সেটাকে, সেই সেটটাকে বলছি স্পেকট্রাম। এবার আমরা জানি যে কোনো সেট দুই রকম হতে পারে, ডিসক্রিট হতে পারে বা কন্টিনিউয়াস হতে পারে। যদি আমাদের এই স্পেকট্রামটা ডিসক্রিট সেট হয়, তখন আমরা ওই র্যান্ডম ভেরিয়েবল এক্সটাকে বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে। আর যদি আমাদের স্পেকট্রামটা কন্টিনিউয়াস হয়, তখন আমরা র্যান্ডম ভেরিয়েবল এক্সটাকে বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বুঝতে পারলে? তাহলে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে দুই প্রকার, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কখন কোনটা হবে সেটা নির্ভর করছে ওর যে স্পেকট্রাম তার উপরে। হ্যাঁ, ওকে, একটা এক্সাম্পল দিই। ধরো ই হচ্ছে আমাদের রোলিং এ ডাই, তাহলে এস কি হবে বলো? 1 2 3 4 5 6। 1 2 etc 6। এইবার আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এক্স, যার ডোমেনটা হচ্ছে এস আর কোডোমেনটা হচ্ছে আর বাই। কিভাবে ম্যাপিংটা ডিফাইন করব না, এক্স এর ইনপুটে যদি অড নাম্বার দেয়া হয় তাহলে সেটা 1 আসবে, আর এক্স এর ইনপুটে যদি ইভেন নাম্বার দেয়া হয় তাহলে তার আউটপুটটা 0 আসবে। এইভাবে আমি ম্যাপিংটাকে ডিফাইন করলাম, তুমি অন্য কোনো ভাবেও ডিফাইন করতে পারো, তোমার সেটা ইচ্ছা। তাহলে এক্স একটা রিয়াল ফাংশন বা রিয়াল ম্যাপিং অন এস, তার মানে এক্সটা অবশ্যই হবে একটা র্যান্ডম ভেরিয়েবল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, এর স্পেকট্রাম কি হবে বলতে পারবে? বা রেঞ্জ, একই ব্যাপার। 1 3 5। না, ও এটা 1 হবে। 1 আর 0 হবে। হ্যাঁ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে সেট অফ আউটপুট। তাহলে ইনপুটে যাই দাও না কেন, আউটপুট হয় 1 হবে অথবা 0 হবে। তাহলে এদের যে সেট সেটাই হচ্ছে রেঞ্জ। এখন আমাকে বলো এই সেটটা কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? অবশ্যই ডিসক্রিট,
কারণ এর প্রথম এলিমেন্ট 1, দ্বিতীয় এলিমেন্ট 2, এলিমেন্ট গুলো আমি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি। ঠিক আছে, সেই কারণে এটা একটা ডিসক্রিট সেট। তো স্পেকট্রামটা যেহেতু ডিসক্রিট হলো, সেই কারণে আমাদের র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা, সেটাও হয়ে যাবে কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। বুঝতে পারলে? এবার মনে হচ্ছে যে তাহলে কন্টিনিউয়াস কখন হবে? যদি আমাদের সেটটা এইরকম থাকতো, এক্স বিলংস টু আর such that 0 less than x less than 1, তখন আমাদের এই সেটটা হতো কন্টিনিউয়াস। কেন? কারণ এই সেটের ফার্স্ট এলিমেন্ট কি তুমি জীবনেও বলতে পারবে না, সেকেন্ড এলিমেন্ট কি তুমি জীবনেও বলতে পারবে না। পারবে? এটা হচ্ছে কন্টিনিউয়াস সেট। বুঝতে পারলে? হ্যাঁ কি না? র্যান্ডম ভেরিয়েবল ব্যাপারটা বোঝা গেল? কে বুঝতে পারলে না আমাকে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে এখন আমাকে বলো, probability of x is equal to 1, এটা কত হবে? এক বাই দুই। 1/2, ভেরি গুড। কেন? এই যে এক্স ইকাল টু 1 কখন হয়? যখন অড। তাহলে অড পড়ার প্রবাবিলিটি কত? 1/2। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু 0 কত? এক বাই দুই। এটাও 1/2, কারণ এক্স ইকাল টু 0 কখন হবে? যখন আমাদের ইভেন্ট পড়বে, তখন ইভেন্ট পড়ার প্রবাবিলিটিও 1/2। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকাল টু 0, এটা কত হবে? দেখো, এক্স লেসার ইকাল টু 0, এক্স তো 1 হতে পারে আর 0 হতে পারে। তাহলে লেসার ইকাল টু 0 যা, ইকুয়াল টু 0 তাই, একই না? কারণ এক্স তো নেগেটিভ কিছু নেই। এখন আমাকে বলো, প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকাল টু 1, সেটা কত হবে? 1/2। 1/2? এক হবে স্যার এটা। এক হবে সেই ক্ষেত্রে স্যার। এক্স লেসার ইকাল টু 1 মানে এক্স ইকাল টু 0 হতে পারে, অথবা এক্স ইজ ইকাল টু 1 হতে পারে, তাই না? অথবা মানে হচ্ছে এখানে প্লাস। তাহলে এক্স ইকাল টু 0 হতে পারে, অথবা এক্স ইকাল টু 1 হতে পারে, প্লাস অথবা মানে। আর আমরা অ্যাক্সিওমেটিক ডেফিনেশনে পড়েছিলাম, প্রবাবিলিটিটার ভিতরে প্লাস থাকলে সেটা ভেঙে যায়। সুতরাং এটা ইকুয়াল হবে
probability of x equal to 0 প্লাস probability of x equal to 1 এর সঙ্গে। তার মানে এটা কত হচ্ছে, 1 হচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে তুমি এই দুটো জায়গা লক্ষ্য করো। এই যে এখানে যখন লেসার ইকাল টু 0 ছিল তখন অ্যান্সার আসছিল হাফ, আর যখনই আমি লেসার ইকাল টু 1 করলাম তখন অ্যান্সার আসছে 1। তার মানে এর অ্যান্সারটা এই লেসার ইকাল টুর পরে যে সংখ্যাটা থাকবে তার উপর নির্ভরশীল। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমি যদি বলি প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেসার ইকাল টু স্মল এক্স, তাহলে এর যে উত্তরটা আসবে সেটা এই স্মল এক্স এর উপর নির্ভরশীল। বলো হ্যাঁ কি না? তার মানে প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকাল টু স্মল এক্স যেটা, সেটা একটা ফাংশন অফ এক্স হয়ে যাবে, তাই তো? এবং এই যে ফাংশনটা আমরা পাচ্ছি সেই ফাংশনটাকে একটা নতুন নাম দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। সেটাকে কি বলা হচ্ছে? ডিস্ট্রিবিউশন ফাংশন। কথা বোঝা গেছে? ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি জিনিস এর প্রপার ডেফিনেশন আমি বলে দিচ্ছি। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তাহলে হেডিং করো ডিস্ট্রিবিউশন ফাংশন। let x be a random variable of a random experiment E. Then the distribution function of x is denoted by fx and defined by fx is equal to এইমাত্র যেটা বললাম probability of ক্যাপিটাল এক্স লেসার ইকাল টু স্মল এক্স। এটা কত দূর যেতে পারে? আপ টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, স্মল এক্স এর মানও তাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যা কিছু হতে পারে। যেমন এখানে 0 হলো একবার, 1 হলো একবার, সেটা আমাদের এক্স কিভাবে ডিফাইন করা রয়েছে ক্যাপিটাল এক্স তার উপরে নির্ভর করছে। ঠিক আছে, বুঝতে পারলে হ্যাঁ কি না? তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন বোঝা গেছে। তো একটা উদাহরণ দিলে ভালো হয়। উদাহরণ দিয়েই তো বললাম।
এই যে উদাহরণই তো আগে দিলাম, এই যে আগে উদাহরণ দিলাম তারপর ডেফিনেশন করলাম। ও আচ্ছা, ঠিক আছে। হুম। এইবার এই ডিস্ট্রিবিউশন ফাংশন আমাদের দু রকম হবে। এক্স যখন ডিসক্রিট তখন একরকম হবে, আর এক্স যখন কন্টিনিউয়াস তখন একরকম হবে, ঠিক আছে? দুটো ক্ষেত্রে দুই রকম হবে। তো এখানে লেখো কেস ওয়ান। কেস ওয়ানে আমরা মনে করছি এক্সটা ডিসক্রিট। তাহলে এক্স যদি ডিসক্রিট হয় সেক্ষেত্রে আমাদের এফ এক্স যেটা, সেটা কেমন হয়ে যাবে? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেসার ইকাল টু স্মল এক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে উদাহরণটা দেখো, এই যে এক্স লেসার ইকাল টু 1 ছিল, তার মধ্যে দুটো জিনিসের যোগ হলো, তাই না? অর্থাৎ স্মল এক্স এর যে যে ভ্যালু গুলো এখানে পাওয়া যেতে পারে, যেমন এখানে 1 আর 0 আমরা পাচ্ছি ম্যাপিং অনুযায়ী, সেই দুটোর যোগ হয়ে গেল। তো ডেফিনেশনেও আমরা সেরকমটাই লিখতে পারি, প্রবাবিলিটির মধ্যে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কাদের যোগ হবে? এক্স ইজ ইকাল টু এক্স আই এর যোগ হবে। যেমন এখানে এক্স ইজ ইকাল টু 0 আর এক্স ইকাল টু 1 এর যোগ হলো, 0 আর 1টাকে আমি এখানে থিওরিতে বলছি এক্স আই, আর কিছুই না। ঠিক আছে, এক্স আই এর ভ্যালু একবার 0 একবার 1। আচ্ছা, পার্টিকুলার ওই অঙ্কটার ক্ষেত্রে, এবার অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য কিছু হতেই পারে। তো সেই কারণে আমরা আয়ের ভ্যালু এখানে দিচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে আপ টু আর পর্যন্ত দিলাম। যে কোনো এক জায়গায় গিয়ে তো শেষ হবে। এটা যেমন 0 থেকে শুরু করে 1-এ গিয়ে শেষ হলো, প্রতিটাই কোনো কোথাও না কোথাও গিয়ে শেষ হবে। তো সেই কারণে আমি এখানে আর এ শেষ করলাম, আর যে কোনো একটা পজিটিভ নাম্বার। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি হলো দেখো, তারপরে প্রবাবিলিটিটা ভেঙে গেল, দুটো সামে প্রবাবিলিটিটা ভেঙে গেল। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করব, প্রবাবিলিটিটাকে ভেঙে দেব। তাহলে সামেশনটা বাইরে চলে আসলো, প্রবাবিলিটিটার যোগ হয়ে যাবে, সাম অফ দা প্রবাবিলিটি হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এক্সাম্পলের সঙ্গে মেলাও, আর কিচ্ছু না। ওটা পার্টিকুলার ভ্যালু ছিল আর এটা ইন জেনারেল করছি। ওকে, হয়ে গেছে কাজ, আর কিচ্ছু নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সামেশন আই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ আই, যেখানে এফ আই মানে কি? এফ আই মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু এক্স আই। এই যে এই জিনিসটাকে আমি এফ আই ধরে নিই। ঠিক আছে, এক কাজ করতে পারো, এইটাকে আর না নিয়ে এটাকে এক্স লিখতে পারো, কারণ সর্বশেষ তো এক্স এ গিয়েই শেষ হবে আমাদের জিনিসটা। বা আর লিখলেও কোনো ক্ষতি নেই, থাক আরই থাক। তো এই পর্যন্ত কারো অসুবিধা একটু শুনি। অঙ্কটা দেখো ভালো করে, আমি আরেকবার বলছি।
এক্স লেসার ইকাল টু 1, তার মধ্যে এক্স এর যে ভ্যালু গুলো ছিল সেগুলোর সাম হলো, তারপর প্রবাবিলিটিটা বাইরে বেরিয়ে গেল। এখানেও তাই, এক্স লেসার ইকাল টু এক্স, এক্স এর যে ভ্যালু গুলো আছে সেগুলোর সাম হলো, প্রবাবিলিটিটা বাইরে বেরিয়ে গেল। এই ভিতরের জিনিসটাকে আমি একটা নাম দিয়েছি এফআই। তাহলে যদি এক্স ডিসক্রিট হয় সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ এক্স, সেটা বার করার ফর্মুলা কি, সামেশন আই ইকাল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ আই, যেখানে এফ আই হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু এক্স আই। ঠিক আছে, যেহেতু ডিসক্রিট সেই কারণে সাম। এইবার যখনই আমরা কন্টিনিউয়াস এর কথা ভাববো তখনই এই সামটাই হয়ে যাবে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এবার তুমি কেস 2 লেখো। কেস 2 তে লেখো let x be continuous। তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একদম হুবহু সেম প্রসেসেই কাজ হবে, শুধুমাত্র আমাদের সামেশন যেটা সেটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। তাহলে সেক্ষেত্রে এফ এক্স এর ফর্মুলাটা কি হবে, সেক্ষেত্রে এফ এক্স এর ফর্মুলা হয়ে যাবে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইন এক্স স্মল এফ এক্স ডিএক্স। এখানে যেটা আমাদের এফ আই ছিল সামেশনের মধ্যে, সেই এফ আইটাই এখন হয়ে গেছে এফ এক্স ইন্টিগ্রেশনের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলে, যেখানে এফ এক্স হচ্ছে প্রবাবিলিটি অ্যাট ক্যাপিটাল এক্স ইজ ইকাল টু স্মল এক্স, এরকম লিখতে পারো। হুম, এটা আর করে দেখালাম না, একদম হুবহু সেম প্রসেসে, জাস্ট সামেশনটা সরিয়ে তার জায়গায় ইন্টিগ্রেশন বসিয়ে দাও। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, এই থিওরি গুলো ডেফিনেশনও লিখতে দেবে না, এই থিওরি গুলো পরীক্ষায় তৈরি করতে দেবে না। আমাদের জাস্ট এই ফর্মুলা গুলো প্রয়োজন হবে অঙ্ক করার জন্য। হুম? তাহলে তোমাকে মাথায় কি রাখতে হচ্ছে, কন্টিনিউয়াস ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা হচ্ছে এটা, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে এটা। মনে থাকবে তো, অঙ্ক করার সময় আমি কিন্তু এগুলো জিজ্ঞাসা করব। ঠিক আছে, এই পর্যন্ত কিছু বলার থাকলে বলতে পারো। বেশি ইম্পর্টেন্ট কন্টিনিউয়াসটা, ডিসক্রিটটা অতটা লাগে না, কন্টিনিউয়াসটাই বেশি লাগে। মনে করো 90% কন্টিনিউয়াসটা লাগবে আর 10% ডিসক্রিটটা লাগবে। আশা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার কিছু নোট লিখে নাও।
Number 1, Fi is called probability mass function. Number 2, Fx is called probability density function. এটা ছোট করে PMF, এটা ছোট করে PDF. Number 3, summation I is equal to minus infinity to infinity Fi. এর ভ্যালুটা অলওয়েজ হবে 1। ঠিক একইভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx এর ভ্যালুটাও অলওয়েজ হয়ে যাবে 1। এই 3 নাম্বারেরটা কিন্তু খুব লাগে কাজে। ঠিক আছে, কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে একটা অঙ্ক লেখো এবার। ডিটারমাইন the value of k such that fx is equal to this kx 1 minus x, যেখানে 0 less than x less than 1 and 0 elsewhere. Is a PDF. তাহলে fx ফাংশনটা একটা PDF বলে দিয়েছে, আমাদের k এর মানটাকে বার করতে হবে। তারপরে আরো বলছে ফাইন্ড দা ডিস্ট্রিবিউশন ফাংশন।
find the distribution function এবং probability of capital X greater than half এর মানটাকেও বার করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে কে এর মানটা বার করা যাক। লক্ষ্য করে দেখো, এফ এক্স যদি একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়, তাহলে নোট 3 অনুযায়ী এই জিনিসটা ইজ ইকাল টু 1 হবে। তো এই নোটটাকে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, লেখো, সিন্স এফ এক্স ইজ আ probability density function, then নোট 3 অনুযায়ী আমরা বলতে পারি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইজ ইকাল টু 1। ইন্টিগ্রেশনটাকে তিনটে পার্টে ভাঙো। একটা মাইনাস ইনফিনিটি থেকে 0, একটা 0 থেকে 1, আর একটা 1 থেকে ইনফিনিটি। লক্ষ্য করো, প্রথমটাও 0 হয়ে যাচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে এফ এক্স এর মান কত? কে এক্স 1 মাইনাস এক্স, আর লাস্টেরটার ক্ষেত্রেও 0 হয়ে যাচ্ছে। ব্যাস, এখান থেকে আমাকে বলো কে এর মান কত আসছে। Six. হুম, 6 also. কে এর মান 6 আসছে, ঠিক আছে। তাহলে প্রথম পার্টটা হবে। এইবার আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করতে হবে, তাই না? ওকে, প্যারা চেঞ্জ করে লেখো, দা ডিস্ট্রিবিউশন ফাংশন এফ এক্স is given by ফর্মুলা অনুযায়ী এফ এক্স, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ দিস, এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা হয়ে যায় মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ এক্স ডিএক্স। আচ্ছা, স্মল এক্স এর মান কি হতে পারে বলো? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যা ইচ্ছা হতে পারে। এখন আমরা এই স্মল এক্স এর বিভিন্ন রেঞ্জ এখানে নেব। হ্যাঁ, সেটা কার উপর ভিত্তি করে নেব? আমাদের এফ এক্স এর যে রেঞ্জ দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে আমরা স্মল এক্স এর রেঞ্জ গুলোকে এখানে নেব। প্রথমে আমি স্মল এক্সটাকে ভাবছি লেস দ্যান 0। তাহলে স্মল এক্স যদি লেস দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমাদের জিনিসটা কেমন হবে? মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ এক্স ডিএক্স। বোঝার সুবিধার্থে আমি তোমাকে একটা এক্সাম্পল নিতে বলছি, পরীক্ষার সময় কিন্তু এটা কখনোই নেবে না। হ্যাঁ, ধরো স্মল এক্স লেস দ্যান 0, তো তাহলে স্মল এক্সটাকে তুমি মনে করো -1। তো সেক্ষেত্রে আমাদের এফ এক্সটা কত হবে? মাইনাস ইনফিনিটি থেকে -1, এর মধ্যে এফ এক্স এর মানটা কত?
শূন্য, 0 হবে। শূন্য, শূন্য হবে। তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট 2 নম্বরে আমরা নিচ্ছি এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা। তাহলে তখন এফ টা কেমন হবে? ফর্মুলা সেই একই, -∞ থেকে এক্স। এইবার তুমি এক্স এর মান একটা কিছু নাও, 0.5 নাও। তাহলে -∞ থেকে 0.5, তাই তো? এক কাজ করো, এটাকে তুমি দুটো পার্টে ভেঙে ফেলো। -∞ থেকে 0 আর 0 থেকে এক্স। এক্স মানে তো 0.5 নিয়েছি আমরা মনে মনে। প্রথমটার জন্য এফ এর মান কত, কে বলতে পারে? 0। 0। 0 আর দ্বিতীয়টার জন্য এফ এর মান kx into 1 minus x 6x 1 - x। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করলে কত আসছে বলো? এটা আছে স্যার 3x² মাইনাস 2x³ ঠিক আছে, এইবার আমরা নিচ্ছি এক্সটা গ্রেটার দেন 1। এই রেঞ্জ গুলো কিন্তু ওই পিডিএফ যেরকম দেয়া থাকবে তার উপর নির্ভর করে আমাদের নিতে হবে, এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। হ্যাঁ, তাহলে এক্স গ্রেটার দেন 1, সেটাকে তুমি এবার এক্স ইজ ইকাল টু 2 ভাবতে পারো। এই ভাবাটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর জন্য বলছি, আর কিছুই না। তো ইন্টিগ্রেশনটাকে এবার ভেঙে ফেলো, -∞ থেকে 0 এফ এক্স ডিএক্স, 0 থেকে 1 এফ এক্স ডিএক্স, আর 1 থেকে ইনফিনিটি, 1 থেকে এক্স, এক্স মানে তো 2। এইভাবে ভেবে ভেবে যদি করো না, যেভাবে করালাম, জীবনে কোনোদিন ভুল হবে না। আর যে ফাংশনে দিক তুমি তার ডিস্ট্রিবিউশন ফাংশন অবশ্যই বার করতে পারবে যদি ইন্টিগ্রেশন জেনে থাকো তাহলে। বলো, প্রথমটার ক্ষেত্রে এফ এক্স কত? 0। 0 দ্বিতীয়টার ক্ষেত্রে 6x মাইনাস 6x into 1 minus x তৃতীয়টার ক্ষেত্রে 0। কত আসছে ইন্টিগ্রেশন করে? 1 আছে স্যার। 1 আসছে। ওকে, দেখো আমাদের পুরো রেঞ্জ কিন্তু কভার হয়ে গেছে। এক্স এর যে রেঞ্জ ছিল -∞ থেকে +∞, এটা কিন্তু কভার হয়ে গেছে। এই যে এক্স লেস দেন 0 মানে -∞ থেকে 0 পর্যন্ত হয়ে গেছে, এটা 0 থেকে 1 পর্যন্ত হয়ে গেছে, এবং তারপর একটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে গেল। বোঝা গেল, আর কোনো পার্ট এখানে করার দরকার নেই। এইবার তুমি এই তিনটেকে একত্রে লিখে দাও।
লেখো hence capital Fx is equal to তিনটে অ্যান্সার পেয়েছি। প্রথমটা 0 যখন x লেসার ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরেরটা কি পেলাম? 3x² মাইনাস 6x, এটা কখন? যখন 0 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 1। আর লাস্টেরটা 1 যখন এক্স গ্রেটার দেন 1। হয়ে গেল। এইটাই আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। কথা বোঝা গেছে নাকি না? আচ্ছা, এইবার আমাদের এই প্রবাবিলিটিটা বার করতে হবে, এই ঘটনার প্রবাবিলিটিটা বার করতে হবে। তো এই ঘটনাটাকে এ ধরে নাও। এ হচ্ছে এমন একটা ঘটনা যাতে করে এক্স গ্রেটার দেন হাফ হয়। তাহলে এ বার সেটা কেমন হবে বলতে পারবে? কমপ্লিমেন্টারি ইভেন্ট, বা বাংলায় বললে কি বলে ওটাকে? প্রতি কি বলে? অনুবন্ধী ইভেন্ট নাকি অনুবন্ধী ঘটনা। তাহলে এ যদি এক্স গ্রেটার দেন হাফ এই ইভেন্টটা হয়, সেক্ষেত্রে এ বার সেই ইভেন্টটা কি হবে? এক্স লেসার ইকুয়াল টু হাফ হবে, তাই না? এক্স লেসার ইকুয়াল টু হাফ হবে। তো এখন আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার। সেই কচি বেলা থেকে পড়ে আসছো। হুম। তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার মানে ক্যাপিটাল এক্স লেসার ইকুয়াল টু হাফ। লক্ষ্য করে দেখো, এটা অনেকটা ওই ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে মিলে যাচ্ছে না? ডিস্ট্রিবিউশন ফাংশনে কি ছিল? প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকুয়াল টু স্মল এক্স। আর এখানে কি রয়েছে? প্রবাবিলিটি অফ এক্স লেসার ইকুয়াল টু হাফ। তাহলে স্মল এক্স এর জায়গায় কত আছে? হাফ। তার মানে এটাকে লেখা যেতে পারে এফ অফ হাফ। এফ অফ হাফের মান কত? কোথা থেকে পাবে? এই যে এখান থেকে পাবে। কত এফ অফ হাফের মান? হুম, সুব্রত? স্যার এটা তো 3x³ স্যার ওটা এক্স 3x। এর জায়গায় কিউব হবে ওখানে। হ্যাঁ, ভুল হয়েছে এফএক্সটা। এক্স এর জায়গায় এক্স কিউব হবে সেটা বলছি। ও, -2x³ এরকম হবে, তাই তো? এরকম হবে তো নাকি? হ্যাঁ স্যার।
তাহলে এফ অফ হাফ কত আসছে? হাফ আসবে স্যার, হাফ। হাফ আসবে। তাহলে ফাইনাল অ্যান্সার হাফ। ঠিক আছে, তাহলে বলো দেখি কে বুঝতে পারলে না। এই ধরনের ডিস্ট্রিবিউশন বার করার অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। এই অঙ্কটা কে বুঝতে পারলে না আমাকে বলো। চলে আসো নেক্সট প্রবলেমে। শো দ্যাট fx is equal to this. না, শুধুমাত্র বক্স মড এক্স, রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1, আর 0 এল স্কয়ার is a PDF. Find the distribution function. তাহলে প্রথমে দেখাতে হবে এই ফাংশনটা একটা পিডিএফ হচ্ছে কিনা। তার মানে তোমাকে এই fx ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম -ইনফিনিটি টু ইনফিনিটি। যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 1 চলে আসে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ, আমাদের এই নোট অনুযায়ী fx-টা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়ে যাবে। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হচ্ছে দেখো, খুব সহজ। তিনটে পার্টে ভেঙে নাও, -ইনফিনিটি থেকে -1, চারটে পার্টে ভাঙো। -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে ইনফিনিটি। তো প্রথমটার ক্ষেত্রে fx কত হবে গো? 0 0। দ্বিতীয়টার ক্ষেত্রে -x তারপরেরটা, x তারপরেরটা, 0 ইন্টিগ্রেশন করে কত আসছে? 1 আসছে স্যার। 1 আসছে। তো যেহেতু 1 আসছে, তার মানে আমরা বলতে পারি হ্যাঁ, fx-টা একটা পিডিএফ। এইবার ডিস্ট্রিবিউশন ফাংশন বার করো। ঠিক আগেরটার মতো করেই হবে। আমি জাস্ট রেঞ্জ গুলো বলে দিচ্ছি। একটা রেঞ্জ নিতে হবে x< -1, আর একটা রেঞ্জ নিতে হবে -1 থেকে 0, আর একটা নিতে হবে 0 থেকে 1, আর একটা নিতে হবে x greater than 1। এই চারটে রেঞ্জের জন্য আমাদের বার করতে হবে। আগের বার যেমন তিনটে রেঞ্জের জন্য করেছিলাম, এবার চারটের জন্য করতে হবে। করো, করে আমাকে বলো অ্যান্সারটা কি আসছে এই চারটে রেঞ্জের জন্য। সেম আগেরটা যেভাবে করলাম সেম। যদি আগেরটা ঠিকঠাক বুঝে থাকো, এটা নিজেই করতে পারো।
স্যার এফ এক্স এর ভ্যালুগুলো আছে 0, হাফ, হাফ প্লাস এক্স স্কোয়ার বাই 2 আর 1। বলো। 0, হাফ, হাফ প্লাস 0, এক্স স্কোয়ার বাই 2 আর 1। হাফ। হাফ। হ্যাঁ। এইটার জন্য ঠিক করে বলো, -1 থেকে 0 এর জন্য ঠিক করে বলো। half minus x square by 2. হাফ মাইনাস এক্স স্কোয়ার বাই 2, একদম তাই। আর 0 থেকে 1 এর জন্য হাফ 1 প্লাস প্লাস এক্স স্কোয়ার বাই 2, তাই তো? তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবে নাকি না? ঠিক আছে, এই পর্যন্তই তাহলে রিভিশন। আমরা আবার পর থেকে কন্টিনিউ করব। তোমাদের বইটা যদি দেখতে চাও, অরূপ মুখার্জির বইয়ে চ্যাপ্টার নাম্বার 2 আমরা পড়ছি। হ্যাঁ, কলেজে কি কিছু বলেছে কোন পেপার দেবে? হুম। মেকানিক্স 2 আর ফাজিটা দেবে। ও, তাহলে তো স্যার আমাদের কলেজে নিলেই হলো স্যার। ও, তাহলে তো ওই দুটোই আমি বলেছি নাকি? হ্যাঁ স্যার। হুম। আর অন্যান্য কলেজে? সুব্রত, তোমাদের? আমরা স্যার চাকদা কলেজ আছে, একই কলেজ। ও, ঠিক আছে। বাকিদের কলেজে যদি কেউ বলে থাকে কোনটা কি দেবে আমাকে জানিও। তবে ওই আমি যে দুটো বলেছি ফাজি আর মেকানিক্স, ওই দুটোই পড়াবো কিন্তু। হ্যাঁ, অন্য কিছু দিলেও সেটা আমি পড়াবো না, শুরুতেই বলে দিচ্ছি। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমাকে পাঠিও। হ্যাঁ, আগের বছরের ওগুলো আবার সলভ করে দিতে হবে তো। আছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। পাঠিয়ে দিও তাহলে ওই চারটে, যে চারটে বললাম। ঠিক আছে, বলো, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। আচ্ছা, রেখে দিলাম তাহলে।